আমার পার্শ্ববর্তী দেশের সেভেন সিস্টার্স বলে কিছু ঘটনা আছে। তারা বাংলাদেশের কাছে চায় এই বিষয়গুলো নিয়ে যেন আমরা চর্চা না করি, অর্থাৎ সেভেন সিস্টার্স তাদের বিষয়। তাহলে আমরা যদি পার্বত্য অঞ্চলের বিষয়টা অন্য কোনো কেউ চর্চা করুক, এটা যখন বলবো তখন আপনারা তো অখুশি হবে, আপনারা গ্রহণ করতে পারবেন না। এতদিন পার্বত্য অঞ্চলের যা কিছু হয়েছে তারপর পিছনে কেউ না কেউ ছিল, কোনো না কোনো শক্তি ছিল। এটা যারা করেছে তারা জানে, আমরাও জানি, বিশ্ববাসীও জানে। ছোট দেশ হিসাবে বাংলাদেশ যদি মনে করে যে এর পিছনে খোঁচাখুচি করলে কিছু হবে না, এই বিষয়টি কিন্তু ভুল হিসাবে চিহ্নিত হবে। কারণ হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একমাত্র দেশ যারা সশস্ত্র যুদ্ধে এক সাগর রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে। এটা কিন্তু দয়া দাক্ষিণ্যতার কারণে আসে নাই। পাকিস্তানে বেলুচ, পাঠান, সিন্ধি, গোর্খা আরো বড় বড়, মানে মনে হয় একেবারে তারা বিশাল একটা মানবদেহের অধিকারী, তারা কিন্তু যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে নাই। রবীন্দ্রনাথ ঠাকুরই দেখবেন বাঙালিদের সম্বন্ধে বলেছে, বাঙালি করেছে মানুষ করেনি। কাকে কেন বলেছেন তিনি ভালো বলতে পারবেন, কিন্তু আমার কাছে মনে আছে বাঙালিরা হচ্ছে এতদ অঞ্চলের বীরের জাতি, এবং সেই বীরের জাতির কারণেই ভারত যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে নাই। আলোচনা টেবিলে, ব্রিটিশের আলোচনা টেবিলে বসে তারা স্বাধীনতা অর্জন করেছে। কেউ যদি মনে করে এই বীরের জাতির কাছ থেকে তার 1 ইঞ্চি জমি জোর করে দখলে নেবে, এটি কখনো সম্ভব হবে না, কোনোদিন সম্ভব হবে না। কেন বলছি? আমরা যা অর্জন করেছি সেটা আমরা সংরক্ষণ করার তাগত সৃষ্টিকর্তা আমাদের দিয়েছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেই জন্যে আমার মনে হয় যদি কোনো সমস্যা থাকে পারস্পরিক বিষয়, আপনি জাতিগতভাবে, অর্থাৎ ওখানে শুধু পাহাড়িরাই থাকবে, অন্য কোনো জাতিগোষ্ঠী থাকবে না, এটা বোধহয় ঠিক না। সম অধিকারের কথা, মানবিক মূল্যবোধের কথা, জাতীয় স্বাধীনতার কথা আমরা যদি স্বীকৃতি মানি, স্বীকৃত করি, মেনে নিই, তাহলে আপনার পাশের লোককে যে জাতিগোষ্ঠী যে ধর্মেরই হোক না কেন পারস্পরিকভাবে গ্রহণ করতে হবে, পরস্পরকে গ্রহণ করতে হবে। সেটি যদি করা সম্ভব না হয় সংকট ঘনীভূত হবে, সেই জায়গাগুলোতে সংঘাত বাড়বে। এটি বিএনপি প্রত্যাশা করে না। বিএনপি মনে করে আমি কাউকে সম্মান করলে সে আমার সম্মান করবে, আমি কারো স্বার্থ সংরক্ষণ করলে সেও আমার স্বার্থ সংরক্ষণ করবে। এখানে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ প্রসঙ্গটা আমরা আনছি না এই কারণে যে আমরা সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশটাকে অর্জন করেছি। হ্যাঁ, অতীতের কথা, যুদ্ধকালীন সময়ের কথা যদি আমি আলোচনা করি, আমাদের কেউ কেউ তো পাকিস্তানের পক্ষে ছিলেন, তাদের লড়াইটা করেছিলেন পাকিস্তান রক্ষা করার জন্য। ওই 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 জায়গাটায় পার্বত্য অঞ্চলের আদি কথা যদি নিয়ে আসি তাহলে অনেক কথা এসে যাবে, সেটা আমরা আলোচনায় আনবো না। এই জন্যে আমরা শান্তিপূর্ণভাবে এখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মীমাংসা করতে চাই। এটি আমাদের বাংলাদেশের স্পিরিট, এটাই বিএনপির স্পিরিট, এটাই অন্যান্য রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরোধিতা করেছেন, লড়াই করেছেন, 17 বছর ধরে রক্ত দিয়েছেন, কারাগারে থাকছেন, তাদের স্পিরিট। সেই জন্য বন্ধুরা, সমতলে যারা আছেন তারা যদি পাহাড়ে যায় আমরা নিরাপত্তা প্রত্যাশা করি, আর পাহাড়ে যারা আছে তারা যখন সমতলে আসবে তারাও নিরাপত্তা চায়। কেন ভাই রক্ত জড়িয়ে আপনি স্বার্থ উদ্ধার করতে চাবেন? এটা ঠিক হবে না। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে রক্ষা করি, বাংলাদেশের মানুষকে রক্ষা করি, বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করি। এটাই হবে সবথেকে বড় কথা। এখানে এনজিওদের প্রসঙ্গ আছে, আমি নাই বা আলোচনা করি। এনজিওর দৃষ্টিভঙ্গি আর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আকাশ পাতাল আমি বলছি না, তবে কাছাকাছি না।
কেউ সমস্যা কেউ সমস্যা জিয়ে রেখে ব্যবসা করতে চান, আর রাজনৈতিক বিষয়টি হচ্ছে সমস্যা সমাধান করতে চায়। সেই রাজনীতির সঙ্গে যারা আছেন তারাই একমাত্র পারেন আগামী দিনে এই সমস্যার সমাধান করতে, এটি আমি বিশ্বাস করি। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশ, জাতি, জনগণকে রক্ষা করি। ডক্টর ইউনূস নিজে একজন এনজিও কর্মী, তার উপর আমরা আস্থা বিশ্বাস রেখেছিলাম যে তিনি আসলে আমাদের একটি ভরসার জায়গা। কিন্তু তিনি এখন কিংস পার্টি গঠনে পূর্ণ মনোনিবেশ দিয়েছেন। এখন তিনি বলছেন নতুন দল আসবে, সেই দলের উপর তার আশীর্বাদ তিনি ব্যক্ত করেছেন। তা কোথায়? আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে। অর্থাৎ নতুন দলকে তিনি ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে এবং আন্তর্জাতিক কমিউনিটির কাছে তিনি পৌঁছে দিয়েছেন, এবং তিনি এই নতুন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। ডক্টর ইউনূস কি শুধুমাত্র একটি নতুন দলের, নাকি এখানে দুদু ভাইরা আছে, আমরা আছি, মেহেদি ভাইরা আছে, ইরান ভাই আছে? আমাদের ডক্টর ইউনূস আমাদের সবার হওয়ার কথা ছিল, কিন্তু তিনি সবার হতে পারেননি। তিনি একটি বৈষম্য নতুনভাবে সৃষ্টি করেছেন। আজকে এই কথাগুলো অনেকে বলছে না। আমি সর্বপ্রথম আমার পেজে ডক্টর ইউনূসের যে বক্তব্য সেটি সমালোচনা করে আমি লিখেছিলাম যে আপনি কোনোভাবেই একটি গোষ্ঠীর গণ অভ্যুত্থানের একটি পক্ষের আপনি হতে পারেন না। আপনি সবার, আপনি এমন বক্তব্য দিবেন না যাতে করে অন্য গোষ্ঠী, অন্য দল, অন্য সংগঠন আপনার উপর ক্ষুব্ধ হয়, সংক্ষুব্ধ হয়। তিনি তাই করলেন। শুরুতে তিনি বৈষম্য সৃষ্টি করেছিলেন একটি কথা বলে, যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে এবং জনগণ আমাকে সমর্থন দিয়েছে। ডক্টর ইউনূস কেন ওই সময় ছাত্ররা তাকে প্রস্তাব দিল, তিনি কেন অন্য দলের সাথে আলোচনা করলেন না? তিনি কেন অন্য দলকে বললেন না যে ছাত্ররা আমাকে এখানে নিয়োগ দিতে চায়, আপনাদের মতামত কি? তার মানে ছাত্ররা এখন তাকে নিয়োগ দিয়েছে, ছাত্ররা তাকে যা বলবে তিনি তাই করবেন। ছাত্ররা এখন কিংস পার্টি গঠন করতে চায়, তিনি সেই কিংস পার্টির অ্যাম্বাসেডর হয়েছেন। দুঃখিত, আসলে তিনি মাইন্ড করতে পারেন। আমি এর আগে সরাসরি আমি প্রতিবাদ জানিয়েছি, যখন জাতীয় সংলাপ বা বিভিন্ন বৈঠক হয়েছে, আমি ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছিলাম যে আপনি বিদেশিদের কাছে একটি আন্তর্জাতিক প্রোগ্রামে আপনি কিভাবে বলেন যে এই ছেলেটি মাস্টার মাইন্ড? আন্দোলনের কোনো একটি সময় সেই ছেলের চেহারা আমরা দেখেছি? আমরা 14-15 বছর ধরে সংগ্রাম করছি, লড়াই করছি, আমরা সেই মাস্টার মাইন্ডকে কখনো দেখেছি? হুট করে একজনকে বিদেশে নিয়ে গেলেন এবং তাকে আপনি মাস্টার মাইন্ড বানিয়ে দিলেন, এবং পরবর্তীতে উপদেষ্টাও বানিয়েছেন। এইভাবেই চলছে আমাদের এই গণ অভ্যুত্থানের দখলদারিত্ব। যে যার মতন দখল করে নিয়েছে, সবাইকে মাইনাস করে ফেলিয়েছেন, একটি গোষ্ঠী গণ অভ্যুত্থান দখল করে ফেলিয়েছে। 71-এর পরে একই ঘটনা ঘটেছিল। আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে আমাদের মহান মুক্তিযুদ্ধ দখল করেছিল। ঠিক 24-এ একই কাজ হয়েছে। বৈষম্য কমে নাই কোথাও, বৈষম্য আরো বেড়েছে। আমাদের বাংলাদেশিদের সাথে বৈষম্য বেড়েছে।